ওকে, আমরা লাস্ট ক্লাস অব্দি আমরা জেনেছিলাম হচ্ছে মৌল ও মৌলের ধারণার আমরা বেসিক কনসেপ্ট গুলো হচ্ছে দেখে ফেলছিলাম। সেটা হচ্ছে আমাদের কি ছিল, আমরা মৌল দেখে ফেলেছি, মৌলের বেশ কিছু ইকুয়েশন সহ আমরা দেখে ফেলেছি। আজকে হচ্ছে এটা সেকেন্ড ক্লাস হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা একটা একটা সবগুলোর হিসেব নিয়েছিলাম, আমরা পরমাণুর হিসেবগুলো বের করেছিলাম। আশা করি বাসায় কিছু প্র্যাকটিস করেছো। সমস্যা হবে না আশা করি এর মধ্যে। এখন আসি, আমরা এখান থেকে একটু আপগ্রেডেড ফর্মটা একটু দেখতে চাই। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা যদি একটা কার্বন ডাই অক্সাইড অণুর কথা চিন্তা করি, এটা অণু কয়টা স্যার? অণু হচ্ছে আমরা বললাম একটা, একটি। ওকে, যখন আমি এর আগে কি বলে ফেলছি, এর আগে হচ্ছে আমি এক মোল বলবো। এক মোল বলার সাথে সাথে স্যার এর মধ্যে অণুর সংখ্যা কয়টা হবে? অণুর সংখ্যা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা, দ্যাট মিনস নাম্বার অফ অ্যাভোগাড্রো, যে জিনিসটাকে আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 টি। ওকে, এখন একটু খেয়াল করি, আমি আবার সাদা কালারের অংশটা একটু ফিরে আসবো। একটা অণুর মধ্যে বলো তো কয়টা পরমাণু আছে? তিনটি। কয়টি? তিনটি। কিভাবে? খেয়াল করে দেখো, একটি কার্বন, একটি কার্বন আছে, আর তার সাথে হচ্ছে দুইটি অক্সিজেন আছে, তাই তো? এখন যদি এক মোলের কথা বলি, এক মোলে যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যক আমাদের অণু ছিল, তাহলে আমাদের পরমাণুর সংখ্যা কত হবে বলো স্যার? পরমাণুর সংখ্যা হবে হচ্ছে যে কার্বন 6.023 ইন্টু 10⁻23 টি। এবং অক্সিজেনের সংখ্যাটা স্যার কত হবে তাহলে? অক্সিজেনের সংখ্যা হবে হচ্ছে, আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2টি। এটা কি স্যার ক্লিয়ারলি একটু বুঝতে পেরেছো? তার মানে আমার টোটাল কত হচ্ছে, এই 6.023 ইন্টু 3 সংখ্যক পরমাণু নিয়ে আমার 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু গঠিত হয়েছে। সবাই কি স্যার ক্লিয়ারলি বুঝতে পেরেছে এই পার্টটা? এটা হচ্ছে অণুর সংখ্যা। আর এখানে টোটাল আমরা এখান থেকে কি পাচ্ছি? পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা। ক্লিয়ার স্যার? সবাইকে এটুকু বুঝলাম? জি স্যার। ওকে স্যার, এখন তাহলে ধরো তোমাকে ছোট্ট করে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে। কোশ্চেনটার মধ্যে বলল কি? কোশ্চেনটার মধ্যে বলল যে 10-12 গ্রাম দেই, একটু ভিন্ন টাইপের ভ্যালু দেই। 12 গ্রাম H2SO4 এ কোন পরমাণু কতটি করে আছে? কোন পরমাণু কতটি করে আছে? কতটি করে আছে? এখন আসো, এই কোশ্চেনটার জন্য আমরা কিভাবে চিন্তা করতে পারি তাহলে খেয়াল করে দেখি। ফার্স্টে আমার কি করতে হবে, H2SO4 এর আগে ভর বের করে নিতে হবে। কেন স্যার ভর বের করে নিতে হবে? কারণ এখানে একটা গ্রামে উল্লেখ করা ভরের ব্যাপার আছে, তার মানে আমার ভর সম্পর্কিত একটা হিসেব হবে। তাহলে আমরা একটু ফার্স্টে খেয়াল করি, এই H2SO4 এর ভর কত। আমি যদি লিখি এম অফ H2, H2SO4, এটা হবে কত? এটা হবে হচ্ছে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। প্লাস আমাদের কি হচ্ছে, সালফার আছে কয়টা? একটা। তার মানে আমরা 32 রেখে দিলাম। অক্সিজেন আছে কয়টা? চারটা। একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে চারটা অক্সিজেনের ভর হবে 16 × 4। দ্যাট মিনস আমি এখান থেকে টোটাল সালফিউরিক অ্যাসিডের ভর বের করতে পারছি 98। এখন যদি আমরা এটার আগে কি বলি, মোল বলি, মোল বললে তাহলে আমাদের গ্রাম হয়ে যাবে। এখন স্যার খেয়াল করে দেখো তো, একটা অণুর মধ্যে, একটা সালফিউরিক অ্যাসিড অণুর মধ্যে আমাদের হাইড্রোজেন ছিল স্যার কয়টা? দুইটা। একটু এই জিনিসটা খেয়াল রেখো, হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে আমরা যদি এভাবে লিখি যে 98 গ্রাম H2SO4 এ, H2SO4 এ হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে
অ্যাভোগাড্রো সংখ্যার দ্বিগুণের সমান। কারণ কি, দুইটা পরমাণু, টোটালটা মিলে অণু আছে হচ্ছে কিনা আমাদের কি ছিল, একটা অণু, একটা অণুর মধ্যে পরমাণু দুইটা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মধ্যে পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যার দ্বিগুণ। তাহলে আমার কোশ্চেনে বের করতে বলেছে 12 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে কয়টা। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, 12 গ্রাম H2SO4 এ, H2SO4 এ হাইড্রোজেন আছে। এখানে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু টু কেন হইলো? কারণ আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা বের করছি। অণুর সংখ্যা হলে আমরা শুধু অ্যাভোগাড্রো সংখ্যা রেখে দিতাম, যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পুরা সালফিউরিক অ্যাসিড আছে অ্যাভোগাড্রো সংখ্যক। কিন্তু অণুর মধ্যে পরমাণু কি দ্বিগুণ ছিল না? দেখো, হাইড্রোজেন, একটা অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু কয়টা, দুইটা। তাহলে এক মোলের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকবে কি, দ্বিগুণের সমান। তাহলে আমরা এই 1 মোল সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে, শুধু হাইড্রোজেনের কথা বলছি, সেটা দ্বিগুণ সংখ্যক। জিনিসটাকে তোমরা এভাবেও চিন্তা করতে পারো, একটা কেক তৈরি করছো তোমরা, কেক কয়টা, কেক কিন্তু একটি। হ্যাঁ, আচ্ছা, একটি কেক, একটি কেকের মধ্যে তোমার কি লাগলো, চিনি লাগলো ধরো হচ্ছে 2 কেজি, চিনি লাগলো হচ্ছে গিয়ে কি 2 কেজি। তারপরে হচ্ছে ধরো কিসমিস লাগলো, কিসমিস লাগলো 3 কেজি। তাহলে আমার 100টি যদি কেক হতো, 100টি কেক হলে তাহলে আমাদের কি লাগতো, চিনি লাগতো, চিনি লাগতো 100 এর দ্বিগুণ। সিমিলারলি, একটা সালফিউরিক অ্যাসিড, এটা একটা কেকের মতো চিন্তা করো, সেই কেকের একটা উপাদান হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখো, একটা অণু, একটা অণুর মধ্যে যদি আমাদের হাইড্রোজেন থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, এই একটা অণুর মধ্যে আহ হাইড্রোজেন আছে হচ্ছে কি এই দুটি, সুতরাং 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে কি তার দ্বিগুণের সমান। পয়েন্টটা ক্লিয়ার কেন আমি এখানে 2 দিয়ে গুণ করেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু বোঝার ট্রাই করি। তাহলে আমাদের হাইড্রোজেন 12 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের সংখ্যাটা তাহলে কি হচ্ছে, ইন্টু 12 ডিভাইডেড বাই 98। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমার কি চলে আসবে স্যার, এখান থেকে ক্যালকুলেট করলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা বের হয়ে আসবে। সিমিলারলি, হাইড্রোজেনের সংখ্যা যেরকম ভাবে বের করে নিলাম, আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে সালফারের সংখ্যাও বের করতে পারি। কিভাবে, আবারও আসি, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে H2SO4 এ সালফার আছে, সালফার আছে কতটি, সালফার আছে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। এটার সাথে আর 2 দিয়ে গুণ করিনি, 3 দিয়ে গুণ করিনি, কেন স্যার, খেয়াল করে দেখো, এই যৌগটার মধ্যে সালফারের সংখ্যা কত, একটি। তাহলে একটা অণুর মধ্যে একটি পরমাণু আছে, তাই আমরা অ্যাভোগাড্রো সংখ্যকের সাথে কি করতে পারি, তুমি চাইলে 1 দিয়ে গুণ করতেও পারো, নাও করতে পারো, সমস্যা নেই। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে 12 গ্রাম সালফিউরিক অ্যাসিডে H2SO4 এ সালফার আছে কতটি, অ্যাভোগাড্রো সংখ্যক ইন্টু 12 ডিভাইডেড বাই 98। তাহলে এখান থেকেও আমি একটা ভ্যালু পেয়ে যাব। এন্ড ফাইনালি আমাদের অক্সিজেনের যে কথাটা ছিল, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে H2SO4 এ অক্সিজেন আছে, অক্সিজেন আছে কতটুকু, দেখো এইটা কিন্তু আমাদের কত, অ্যাভোগাড্রো সংখ্যার কয় গুণ হবে স্যার, 4টা আছে, তাইলে 4 গুণ। তাহলে আমরা দিতেছি পরমাণু হচ্ছে 4 গুণ। সুতরাং 12 গ্রাম সালফিউরিক অ্যাসিডে H2SO4 এ অক্সিজেন আছে আমাদের কত হবে এখান থেকে স্যার, আমাদের এখান থেকে হবে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো টাইমস 4, এটা আগেই ছিল, তার সাথে অক্সিজেনের হিসেব করছি, ইন্টু 12 ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে 98। তাহলে এখান থেকেও আমরা কি পাবো, আমরা হচ্ছে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে স্যার একটু ক্যালকুলেশন করে আমাকে একটু বলো দেখি এটার ভ্যালু কত।
1.47 into 10 to the power 23. 1.47 ইন্টু 10 to the power 23 টি, ফাইন। এবার সালফারের সংখ্যা কত হচ্ছে স্যার? 7.37 into 10 to the power 23. 37 into 10 to the power 23টি, ফাইন। এরপরে আসি, অক্সিজেনের সংখ্যা কতটি হচ্ছে স্যার? 2.95 into 10 to the power 23. 2.95 into 10 to the power 23টি। বাকি সবার কি ক্লিয়ার হয়েছে? সবাই একটু ম্যাথটা করে ফেলবো, করে ফেলে আমাকে জানান দিবা, তাহলে আমরা নেক্সট টাইপে চলে যাব। স্যার, এই ম্যাথটার একটু উপরে উঠাবেন, আগের লেখাটা আমি লিখি নাই। অবশ্যই। নাও। আইটা আইটা এখান থেকে তো লিখছি ম্যাথের আগে। হ্যাঁ হ্যাঁ, এখানে। জি স্যার, শেষ। ওকে, বাকিদের কি সবার হয়ে গিয়েছে? সবার কি শেষ? ওকে, আশা করি সবার শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা নেক্সট পার্টে যাই। এবার আমরা কি দেখব, এটা কাইন্ড অফ টাইপ 2। এই টাইপ 2 এর মধ্যে আমরা দেখব কোন একটা দ্রবণ সম্পর্কে আইডিয়া, আমরা দ্রবণ কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা, দ্রবণ দ্রবণ সাধারণত তৈরি হয় দুটি উপাদান দিয়ে, একটা দ্রাবক আর একটা আমাদের কি, দ্রাবক প্লাস দ্রব। ওকে, আচ্ছা, মোস্টলি আমরা খুব কমন ভাবে চিনি দ্রাবক পানি হয় সাধারণত, এবং তার মধ্যে আমাদের দ্রব্য বলতে ধরো চিনি মেলানো হলো। হ্যাঁ, আচ্ছা, যখন তুমি পানি আর চিনি মিলাচ্ছ, তখন যেই শরবতটা তৈরি হচ্ছে সেটা আমাদের কি, সেটা দ্রবণ। ফাইন। এটা খুব কমন একটা ফেনোমেনন, যখন তুমি আহ, দুইটা জিনিস মিলাচ্ছ, মিলালে একটা শরবত তৈরি হচ্ছে, ইজিলি তুমি বলে ফেলতে পারছো যে এটা শরবত তৈরি হলো। কিন্তু আমরা যদি এখান থেকে একটা ব্যাপার বলি, যে ধরো আমি কি করলাম, আমি পানি এবং দুধ মিলালাম, তখন আমাদের এখান থেকে কে দ্রাবক কে দ্রব এই জিনিসটা একটু কি হয়ে যায়, একটু কনফিউশন লেগে যায়। এর কারণে আমরা এভাবে বলি যে পানি যে সবসময় দ্রাবক হবে, ব্যাপারটা এমন না। দ্রাবক তাহলে কে হবে? মাথায় রাখবে, দ্রাবক যেই উপাদানটা পরিমাণে বেশি থাকে, যেই উপাদানটা আমাদের কি থাকবে,
পরিমাণে বেশি সে হচ্ছে অলওয়েজ দ্রাবক হবে, যে হচ্ছে পরিমাণে কম থাকবে সে হয় কি, সে হয় হচ্ছে দ্রব। ওকে, আচ্ছা। এখন দেখি আমাদের এই যে যে একাধিক জিনিসপত্র মিশায় দিলেই যে আমাদের কি হয়ে যাচ্ছে, দ্রবণ হচ্ছে, ব্যাপারটা এমন না। যেমন ধরো তুমি কি করলে, তুমি হচ্ছে চাল, শুকনা চাল এবং তার সাথে হচ্ছে কিছু পরিমাণ ডাল মেলালে। যখন চাল আর ডাল মেলাবে তখন এই দুটি মিলে দুটি মিলেও কি হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে যাচ্ছে। একত্রিত হয়ে গেলেও তুমি দেখবে এটাকে খালি চোখে তুমি আলাদা করতে পারো। যদি এরকম ভাবে যে একাধিক জিনিস মেলানোর পর খালি চোখে আলাদা করতে পারছো, বা কোনো বিক্রিয়া ছাড়া কোনো প্রসেস ছাড়াই হচ্ছে গেন খুব ইজিলি আলাদা করে ফেলতে পারছো, তখন সেই মেলানোটাকে আমরা বলি হচ্ছে মিশ্রণ। আর যদি স্বাভাবিকভাবে একাধিক জিনিস মেলালে আমরা সহজে আলাদা করতে না পারি, তাদেরকে আমরা বলি হচ্ছে দ্রবণ। ওকে, আচ্ছা। এখন খেয়াল করে দেখো, এই যে যে দ্রবণ আছে, এই দ্রবণটাকে আমরা হচ্ছে কি করতে পারি, দ্রবণটাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। দ্রবণটাকে আমরা হচ্ছে কি করে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। এক এক নম্বরে হচ্ছে আমরা বলতে পারি, একটু সোজা করে টানি, দ্রবণ হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নিব আমরা। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমরা বলতে পারি কি, যে প্রথমটা হচ্ছে সমসত্ব দ্রবণ। আমরা বলি, সরি, প্রথমটা কি সমসত্ব না দিয়ে অসমসত্ব দিলে হচ্ছে একটু উত্তম হবে। অসমসত্ব দ্রবণ বা অসমসত্ব দ্রবণ, বা একে আরো একটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ, আমরা সবগুলাই বুঝবো যে কাকে দিয়ে কি বোঝানো হচ্ছে। তাহলে কি বললাম, অসমসত্ব দ্রবণ বা অসম্পৃক্ত দ্রবণ। আরেকটা হয় হচ্ছে সমসত্ব দ্রবণ। সমসত্ব দ্রবণ, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। আর ফাইনালি আরো একটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। কি বলছি, অতিপৃক্ত দ্রবণ। এখন স্যার একটু খেয়াল করে দেখি এই কোন দ্রবণটা আমরা কিভাবে তৈরি করছি। ধরো তোমার কাছে একটা কি আছে, তোমার কাছে হচ্ছে একটা চায়ের কাপ আছে। এই চায়ের কাপের মধ্যে তুমি এবার কি করলে, তুমি এবার হচ্ছে চিনি মেলানো শুরু করলে। কি মেলানো শুরু করলে, চিনি। এখন দেখো, ধরে নিলাম আমার কাছে হচ্ছে এই যে হচ্ছে একটা চায়ের কাপ। এই চায়ের কাপের মধ্যে, এই যে একটা চায়ের কাপ আঁকে আমরা। আচ্ছা, এখানে একটা হাতল দিয়ে দেই, ধরে খেতে পারো যাতে। আচ্ছা, দেখো, তাহলে এই যে যে চায়ের কাপটা ছিল, এই চায়ের কাপের মধ্যে আমি ধরলাম হচ্ছে ঠিক এতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে কি আছে, পানি আছে। এখন স্যার যদি এই নির্দিষ্ট পরিমাণ পানি থাকে বা চায়ের পানি থাকে, এর মধ্যে তুমি কি করা শুরু করেছো, তুমি হচ্ছে এর মধ্যে চিনি দেওয়া শুরু করেছো। তো প্রথমে তুমি খেয়াল করলে যখন তুমি এক চামচ কি করবা, চিনি দিবা, এটা দেখবা খুব সুন্দরভাবে গুলে গেছে। ওকে, আচ্ছা। 2 চামচ চিনি দিবা, তখনও দেখলা গুলে গেল। 3 চামচ চিনি দিলে তাও দেখলে গুলে গেল। 4 চামচ চিনি দেওয়ার পর, এরপরে তুমি যদি এক দানাও চিনি দাও, দেখবা ওই এক দানা চিনিও হচ্ছে গুলছে না, বরঞ্চ এটা নিচের দিকে এরকম করে জমে থাকছে। ওকে, তার মানে আমার একটা লিমিট কত, হাইয়েস্ট আমি 4 চামচ মেশাতে পারি। আর 4 চামচের কমেও আমি মেশাতে গেলে সেটা হচ্ছে খুব সুন্দর মতন মিলে যাবে। নর্মালি যারা টং দোকানে চা খেয়েছো তারা দেখবে যে অল্প একটু চায়ের মধ্যে হিউজ পরিমাণ কি মেশানো হলো, চিনি মেশানো হলো, যেই চিনির হিউজ চিনি হচ্ছে কিনা নিচের দিকে জমে থাকে। তো নিচের দিকে যদি জমে থাকে, তখন এটা গুলতে চায় না সহজে। তাহলে প্রথমে একটু ব্যাপারটা বুঝি, সর্বোচ্চ কত চামচ চিনি ধরে, 4 চামচ চিনি এটার মধ্যে ধরে। তাহলে যদি সর্বোচ্চ যতটুকু ধরা সম্ভব ততটুকু পরিমাণ দ্রব যদি তুমি একটা কোনো দ্রবণের মধ্যে দাও, সেই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তার চেয়ে যদি আমি কম দেই, সেটাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। যেমন 1 চামচ চিনি, 2 চামচ চিনি, 3 চামচ চিনি, যেটাই বলো, সবই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর যদি 4 চামচের বেশি আর 1 চামচও চিনি তুমি
দাও, সেই চিনিটা নিচে অধঃক্ষিপ্ত হয়ে থাকে, তখন যেই দ্রবণটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। পয়েন্টটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসি স্যার, একটু এখান থেকে আমাদের কিছু ব্যাপার একটু বুঝতে হবে। সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, দেখো, তুমি এই চায়ের কাপের মধ্যে 1 চামচ চিনি মেশালে, এটা কিছু পরিমাণ মিষ্টি হবে না? এটা কিছু পরিমাণ মিষ্টি হচ্ছে। এই যে যে মিষ্টি হওয়ার পার্টটা, এটা কি আমরা বলি হচ্ছে তার ঘনমাত্রা। কি বলি আমরা? ওই দ্রবণের ঘনমাত্রা। এই ঘনমাত্রাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কনসেন্ট্রেশন। কি বলতেছি আমরা? কনসেন্ট্রেশন। এখন এই কনসেন্ট্রেশন আমরা প্রকাশ করি কি দিয়ে? আমরা প্রকাশ করি হচ্ছে সি দিয়ে। একক কি, এগুলাতে আমরা পরবর্তীতে আসবো আবার। এখন আসি, এই যে যে প্রথম অসমসত্ব বা অসম্পৃক্ত যে দ্রবণটা হচ্ছে, তার মধ্যে তুমি 1 চামচ চিনি দাও, তার মধ্যে একটা নির্দিষ্ট কি হবে, ঘনমাত্রা তৈরি হবে। 2 চামচ চিনি দাও, তাহলে আমাদের মিষ্টি বেশি হবে না? দ্যাট মিনস ঘনমাত্রাও কি হয়ে যাবে, বেশি হবে। তার মানে তুমি যত চামচ করে চিনি বাড়াচ্ছ, তখন তার ঘনমাত্রা আস্তে আস্তে করে বাড়ছে। তাহলে আমরা কি পাচ্ছি? এই দ্রবণের মধ্যে আমরা একটা ঘনমাত্রা পেলাম, বা আমরা এর মধ্যে কি পেলাম, আমরা হচ্ছে সি পেলাম। এই দ্রবণের মধ্যেও আমরা একটা কি পেলাম, ঘনমাত্রা পেলাম। তার মানে এর মধ্যেও আমি একটা কি পেয়েছি, আমি একটা সি পেয়েছি। এই দ্রবণের মধ্যেও আমরা একটা ঘনমাত্রা পাই, তার মানে এর মধ্যেও একটা কি আছে, একটা হচ্ছে সি আছে। ইয়া। এখন ধরো, সমসত্ব দ্রবণ মানে কি, যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই দ্রব দেওয়া আছে। তাহলে এই চায়ের কাপে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত ছিল আমরা বললাম? 4 চামচ। কয় চামচ? 4 চামচ। তাহলে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু দ্রব যদি কোনো একটা দ্রবণে দেওয়া হয়, সেই দ্রবের পরিমাণটাকে আমরা বলি ওই দ্রবণের দ্রাব্যতা। কি বলি স্যার? দ্রাব্যতা। তাহলে আমরা দ্রাব্যতাটা পাচ্ছি কোথায়? আমরা দ্রাব্যতা পাচ্ছি হচ্ছে এই দ্রবণে, দ্রাব্যতা। এই দ্রাব্যতাকে প্রকাশ করা হয় বা ইংরেজিতে বলা হয় হচ্ছে সলিউবিলিটি। কি বলা হয়? সলিউবিলিটি। এই সলিউবিলিটিকে প্রকাশ করা হয় কি দিয়ে? এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই দ্রবণের মধ্যে একটা সলিউবিলিটি পাচ্ছি। তার মানে খেয়াল করে দেখো, তুমি দ্রাব্যতা মানেও একটা ঘনমাত্রা পাচ্ছ। কারণ কি, যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু চিনি দিলে অবশ্যই সেটা একটা মিষ্টি হবে। আর মিষ্টি হওয়া মানেই হচ্ছে কিন্তু তার একটা ঘনমাত্রাও থাকবে। তো অনেক ক্ষেত্রে না, বরঞ্চ তোমাদের বইয়ের ক্ষেত্রে যদি তোমরা দেখতে চাও, সেই ক্ষেত্রে যত জায়গায় তুমি ঘনমাত্রা দেখবে, ঘনমাত্রার জায়গায় সি দিয়ে প্রকাশ না করে বরঞ্চ এস দিয়ে প্রকাশ করেছে। পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা এবং সলিউবিলিটি অর্থাৎ দ্রাব্যতার মধ্যে পার্থক্যটা কি সবাই ধরতে পেরেছি? স্যার আবার একটু বলবেন? যতটুকু ধারণ ক্ষমতা তার মধ্যে আহ, ততটুকু যদি দ্রব দেওয়া থাকে, সেই পরিমাণ দ্রব দেওয়ার পর যে ঘনমাত্রাটা তৈরি হয় তাকে আমরা বলি ওই দ্রবণের দ্রাব্যতা। তাকে প্রকাশ করি কি দিয়ে? এস দিয়ে। কারণ কি, এস এর ফুল ফর্মটা হচ্ছে সলিউবিলিটি। আর এই দ্রাব্যতা মানেও তার একটা দ্রবণের মধ্যে একটা মিষ্টতা তৈরি করছে, অর্থাৎ ঘনমাত্রা তৈরি করছে। অর্থাৎ এই দ্রাব্যতা বা সলিউবিলিটিও কিন্তু এক ধরনের কনসেন্ট্রেশন। কিন্তু এই যে যেই দ্রবণ, এই দ্রবণের মধ্যে কি আমরা সলিউবিলিটি পাচ্ছি? হুম হুম। নাই। এখানে কিন্তু আমরা এই দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা সলিউবিলিটি দিয়ে প্রকাশ করতে পারি না। ইভেন এখানেও আমার যেহেতু অতিরিক্ত পরিমাণ ধ্রুব দেওয়া আছে, এটার ক্ষেত্রেও আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে দ্রাব্যতা বলতে পারি না। কিন্তু তোমাদের যে বই আছে, ওই বইয়ের মধ্যে যাবতীয় যত জায়গায় ঘনমাত্রা আছে সব ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করবে। তোমরাও যখন ম্যাথ করবে তখন এস দিয়েই প্রকাশ করবে। কিন্তু এই রুটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে আমরা বুঝে রাখলাম একটু আলাদা করে। ওকে স্যার, এটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। চলো, এইবার হচ্ছে আমরা বুঝতে চাই একটা দ্রবণ আমি কিভাবে তৈরি করতে পারি। একটা দ্রবণ তৈরি করার জন্য ধরো, তোমার কাছে একটা কি আছে, তোমার কাছে হচ্ছে একটা পাত্র আছে। এই যে হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে তোমাকে বললো কি, যে 1 লিটারের একটা পাত্র এটা, এইটুকুর রেঞ্জটা আমরা ধরে নিলাম হচ্ছে 1 লিটার। আমরা যখন এই দ্রবণটা তৈরি করব,
আচ্ছা, 1 লিটার, বা আমরা এটাকে বলে রাখলাম হচ্ছে 1000 ml। আমরা যখন এই যে যে দ্রবণটা আছে এই দ্রবণটা তৈরি করব, বললো তোমাকে যে 1 লিটারের একটা দ্রবণ তৈরি করো। যদি দ্রবণ তৈরি করো, তুমি ফার্স্টে কি করলে, তুমি হচ্ছে পুরাটাকে পানি দ্বারা পূর্ণ করে ফেললে। যদি তুমি পানি দ্বারা পূর্ণ করে ফেলো, পূর্ণ করে ফেলার পর এর মধ্যে যখন তুমি অতিরিক্ত কয়েক চামচ চিনি দিতে যাবে, কয়েক চামচ চিনি যদি তুমি দিতে চাও, দেখবা এই পানিটা উপচায় পড়তেছে। তার মানে আমার কি হয়ে যাচ্ছে, দ্রবণের পরিমাণ 1 লিটারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই কাজটা না করতে পারি না। আমরা তাহলে দ্রবণ যদি 1 লিটার তৈরি করতে বলে, দেখো, দ্রবণ হইতে হবে 1 লিটার, তাহলে এই দ্রবণ তৈরি করতে দ্রব এবং দ্রাবকের পরিমাণ মিলে হতে হবে হচ্ছে কত, দ্রাবক এবং দ্রব মিলে হতে হবে 1 লিটার। তুমি যদি দ্রাবকে 1 লিটার নিয়ে নাও, তার মধ্যে তুমি যতটুকুই দ্রব মেশাও, সেটা এই দ্রবণটা কি হয়ে যাবে, 1 লিটারের চেয়ে বেশি হয়ে যাবে। তার কারণে আমরা কি করি না, আমরা শুরুতে হচ্ছে দ্রাবকটা নেই না, দ্রাবক নিয়ে আমরা কনসেন্ট্রেশনই রাখি না। লিটার হ্যাঁ, বলো। স্যার এটা কেন 1 লিটার বা 1000 ml হইতে হবে? সাধারণত আমি বললাম র্যান্ডম 1 লিটার বা 1000, এটা একটা একক ভ্যালু, পরবর্তীতে আসবে 1 লিটার বা 1000 ml। ধরো তোমাকে বললো 500 ml এর একটা দ্রবণ তৈরি করো, তখন তুমি যদি ধরো 500 ml বললো, সমস্যা কি? 500 ml দ্রবণের মধ্যে তোমাকে দ্রাবক, আহ দ্রাবক কতটুকু নিবা, শুরুতেই যদি তুমি কি করে ফেলো, 500 ml পানি নিয়ে ফেলো। পানি নিয়ে ফেললে তার সাথে যা কিছুই যোগ করবা, সেটা তো 500 ml থেকে বেশি হয়ে যাবে না? জি স্যার। তার মানে আমার মোট দ্রবণের পরিমাণ কিন্তু 500 ml হচ্ছে না। যার কারণে আমরা দ্রবণটা তৈরি করি একটা ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে এই দ্রবটা নিয়ে নিই। ধরো আমাকে বললো কি, যে এই পাত্রের যেই দ্রবণটা হবে বা চা হবে বা যেই শরবতটা হবে, তার মধ্যে মিষ্টির পরিমাণ হইতে হবে 2 চামচ চিনির সমান। তাহলে দেখো, 2 চামচ চিনির কথা আগে বলে দিল। তাহলে তুমি দ্রবের পরিমাণ কি নিয়ে নিলে, 2 চামচ চিনি নিলে। এবং ধরো 2 চামচ চিনি নেওয়ার কারণে এই যে হচ্ছে চিনির লেয়ারটা হলো 2 চামচ চিনি। এরপর যে বাকি অংশটা থাকবে, অর্থাৎ এই যে এইটুকু পরিমাণটা থাকলো, এইটুকু পরিমাণ তুমি কি করে ফেললে, এইটুকু পরিমাণ তুমি হচ্ছে পানি দিয়ে পূর্ণ করে ফেললে। তার মানে দ্রাবকের পরিমাণটা আমার আপাতত ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কতটুকু মিষ্টতা হতে হবে, মানে দ্রবের পরিমাণ, এবং মোট দ্রবণের পরিমাণ কতটুকু হতে হবে। তাহলে দ্রাবক হচ্ছে কি, আমরা বাকিটুকু দিয়ে পূর্ণ করে ফেললাম। এখন আসি, এটা হচ্ছে আমাদের দ্রবণ তৈরির একটা প্রক্রিয়া। তাহলে দ্রবণ আমি তৈরি করা শিখলাম, যে আমরা কিভাবে দ্রবণটা তৈরি করি। এই দ্রবণটা তৈরির জন্য এবার তাহলে একটু খেয়াল করে দেখি। যদি আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ধরো তোমার কাছে এখানে একটা অতিপৃক্ত দ্রবণ ছিল। কি দ্রবণ ছিল স্যার? অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ মানে কিছু পরিমাণ চিনি এক্সট্রা এই পাত্রে রয়ে গেছে। এখন তুমি যদি এটাকে বেশ গরম করা শুরু করো, দেখবে যে আস্তে আস্তে এটাও গলে যাচ্ছে। তার মানে তাপমাত্রা পরিবর্তন করলে, তাপমাত্রা যদি পরিবর্তন করা হয়, সেই ক্ষেত্রে ওই দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হতে থাকে। তার মানে কি, খেয়াল করে দেখো একটু স্যার, আগের পৃষ্ঠায় একটু আসি। আমার এখানে যখন ছিল, যখন আমরা দ্রবণটা তৈরি করলাম, 4 চামচের পর, 4 চামচ চিনির পর তুমি যদি অতিরিক্ত আরো 1 চামচ চিনি দাও, এইটুকু চিনি কি হবে, দ্রবীভূত হবে? অদ্রবণীয়। এইটুকু কি, অদ্রবণীয়। তাহলে তুমি যদি এই চাটা খাও, এই চায়ের মিষ্টি কতটুকু পাবা, তুমি 4 চামচ চিনির মিষ্টিই পাবা। এই 1 চামচ কিন্তু তখন ওই দ্রবণের মধ্যে কি হয় নাই, গুলতে পারে নাই। তাই এইটার মিষ্টিও তুমি অনুভব করতে পারবে না। কিন্তু যদি তুমি এই পাত্রে আবার কি করো, তাপ দাও, কিছু পরিমাণ তাপ দিলে এই 1 চামচ চিনিও দেখা যায় যে গুলে যায় তাপের প্রভাবে। গুলে গেলে এবার দেখো তো, আমার কি হয়ে গেল, পুরা 5 চামচ চিনির মিষ্টি পাবা না তুমি? যদি 5 চামচ চিনির মিষ্টি পাও, তার মানে কি, এই দ্রবণের ঘনমাত্রাটা বৃদ্ধি পেয়ে গেল। পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে তাপ প্রয়োগ করলে আমাদের কি হয়, ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে। বুঝলে? জি তাহলে স্যার। দ্রবণের ক্ষেত্রে মাথায় রাখবে, তাপ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এই তাপটাকে আমরা যখন হিসেব করব, এই তাপটাকে কনস্ট্যান্ট রাখতে হয়। তার মানে বারবার আমি পাত্রের মধ্যে কি করতে পারবো না, তাপ পরিবর্তন করতে পারবো না। তাহলে এর জন্য আমরা কি বলি, নির্দিষ্ট তাপমাত্রায়, এটা একটা কমন কথা, নির্দিষ্ট তাপমাত্রায় জি, জানি না।
নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে 1000 ml দ্রবণে, একক ধরে নিলাম আর কি, 1000 ml দ্রবণে পদার্থের যত মোল দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই পদার্থের তাকে ওই পদার্থের ঘনমাত্রা বা মোলারিটি বলে। ঘনমাত্রা বা মোলারিটি মোলারিটি বলে। ওকে, এখন এই মোলারিটির আমরা সাধারণত তোমাদের বই অনুযায়ী আমরা এটাকে প্রকাশ করি কি দিয়ে? আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে, মানে হচ্ছে প্রকাশক, প্রকাশকটা হচ্ছে এস। কি বলো? এস, সলিউবিলিটি। আর এর একক হচ্ছে, আমরা এর একক নেই হচ্ছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলার। এর জন্য দেখো আমরা শুধু এম দিয়ে যেহেতু মোলার বুঝাচ্ছি বা ঘনমাত্রা বুঝাচ্ছি, তাই আমরা মোলের ক্ষেত্রে শুধু এম দিয়ে আমরা মোল লিখি না, আমরা মোল লিখি কি দিয়ে? এম ও এল দিয়ে। শুধু এম দিয়েও একটা ঘনমাত্রা বুঝায়। তো ওই ঘনমাত্রায় আমরা পরে আসবো কখনো যদি প্রয়োজন পড়ে, বাট এটা মাথায় রাখো, এই জন্য আমরা মোল বুঝাতে এম ও এল লিখি এবং মোলার বুঝাতে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করছি। পয়েন্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, তাহলে এইটুকু হচ্ছে লিখে নাও। আমাদের আর 1 মিনিট আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি দেখলাম? আমরা হচ্ছে পদার্থের ঘনমাত্রার ব্যাপারটা হচ্ছে দেখে ফেলেছি। এখন আসি ঘনমাত্রা আমরা কিভাবে ডিফাইন করছি। ধরো নির্দিষ্ট তাপমাত্রায়, এই কথাটা সবগুলোর জন্যই আমাদের এবার ফিক্স থাকবে, যে আমরা বলে নিচ্ছি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় যদি কি হয়, 1 লিটার বা 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকে, দ্রব দ্রবীভূত থাকলে সেই দ্রবণের সেই দ্রবণকে বলা হবে কি? মোলার দ্রবণ। কি বলা হবে স্যার? মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। ওকে, সিমিলার ভাবে আমরা সবসময় হচ্ছে কি করি, এরকম একটা ইউনিটারি ভ্যালুতে নিয়ে চলে আসি, মানে 1 লিটারে কতটুকু দ্রবণ দ্রবীভূত থাকছে। যদি 1 লিটার বা 1000 ml দ্রবণে 2 মোল দ্রবীভূত থাকতো, তাহলে তাকে আমরা বলতাম হচ্ছে 2 মোলার দ্রবণ। 2 মোলার দ্রবণ। কিন্তু এবার একটু খেয়াল করে দেখো, যদি আমরা বলি 2 লিটার বা 2000 ml দ্রবণে যদি 2 মোল দ্রবীভূত থাকতো, 2 মোল দ্রবীভূত থাকলে এবার একটু খেয়াল করে দেখো তো স্যার, 2 লিটারে আছে 2 মোল দ্রব, তাহলে 1 লিটারে কত থাকবে? গড় পড়তে আমরা সবসময় 1 লিটারেরটা হিসেব করি। তাহলে 1 লিটারে থাকবে 1 মোল। তাহলে সেটাকেও আমরা কি নাম দিব? 1 মোলার দ্রবণ বা শুধু মোলার দ্রবণও বলা হয়। 1 লিটার দ্রবণ হইলেই তাকে আমরা কি বলতে পারি, মানে 1 মোলার দ্রবণ হইলে তাকে আমরা মোলার দ্রবণ বলেই সম্বোধন করতে পারি। পয়েন্টটা কি ক্লিয়ার? আচ্ছা, যদি এমন হয় সে বল- 1 লিটার বা 1000 ml দ্রবণে
দ্রবণে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণটাকে আমরা নাম দেই হচ্ছে সেমি মোলার দ্রবণ। কি বলি আমরা? সেমি মোলার দ্রবণ, স্যার বা যার ঘনমাত্রা হয় 0.5 মোলার দ্রবণ। হ্যাঁ স্যার, বলো। স্যার 2 লিটার বা 2000 ml এর এটা একটু বুঝি নাই। 2 লিটারে আমরা সবসময় কোন ভ্যালুতে হিসেব করি? আমরা সবসময় 1 লিটারের হিসেবটা করি না? তাহলে 2 লিটারে যদি 2 মোল থাকে, তাহলে 1 লিটারে কত থাকবে? 1 মল। 1 মোল। তাহলে 1 লিটারে যদি 1 মোল থাকে, তাহলে তাকে আমরা কি বলি? মোলার দ্রবণ, বা এই 1 মোলার দ্রবণ। পয়েন্টটা ক্লিয়ার? মানে আমরা সবসময় 1 লিটারের হিসেবে নিয়ে চলে আসবো, যা কিছু থাকুক। যেমন ধরো, এখানে আমার 2 লিটার ছিল, এখানে আমার এমনও হতে পারতো যে 3 লিটার দ্রবণে 3 লিটার বা 3000 ml দ্রবণে 3 মোল দ্রব দ্রবীভূত আছে। 3 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকেও আমরা কি বলতাম? মোলার দ্রবণ, বা 1 মোলার দ্রবণ। কেন? কারণ কি আমরা সবসময় 1 লিটারে কনভার্ট করে নিয়ে চলে আসবো। বুঝছি স্যার। ওকে স্যার, তাহলে এবার একটু খেয়াল করে দেখি, আমরা 1 লিটার দ্রবণে যদি আমাদের কি হচ্ছে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে আমরা সেমি মোলার দ্রবণ বা 0.5 দ্রবণ বলি। আবার ধরো 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকতো, তখন তাকে আমরা বলি হচ্ছে ডেসিমোলার দ্রবণ। আমরা বলছি হচ্ছে ডেসিমোলার দ্রবণ, বা যার ঘনমাত্রাটা হবে হচ্ছে কত? 0.1 মোলার দ্রবণ। ফাইন। যদি আমাদের 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি? সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ, বা আমরা এটার ঘনমাত্রা দেই হচ্ছে 0.01 মোলার। আবার যদি আমাদের এখানে হচ্ছে গিয়ে কত হবে, এটা হচ্ছে 0.1 লিখে ফেলেছি, 0.01 হবে হচ্ছে এটা। 0.01 যদি থাকতো, তাকে আমরা বলতেছি হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। যদি আমাদের 0.001 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে মিলিমোলার দ্রবণ। তাহলে কোশ্চেনে অনেক সময় আসে মিলিমোলার দ্রবণ তৈরি করতে কিভাবে হিসেব করতে হবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে মিলিমোলার দ্রবণ, বা আমরা যার নাম দিচ্ছি হচ্ছে 0.001 মোলার। এখন আসি, এই যে ভ্যালুগুলা দেখো, সবগুলো 1000 আমি খুব ইজিলি বের করে ফেলতে পারছি। আর 1 মোল মানে, যে কোনো পদার্থের 1 মোল মানে তার একটা নির্দিষ্ট ভর আছে। যেমন ধরো বললো তোমাকে সোডিয়াম ক্লোরাইডের একটি মোলার দ্রবণ তৈরি করো, তাহলে নিশ্চয়ই 1 লিটার দ্রবণের পরিমাণ হবে হচ্ছে আমাদের কত? 1 লিটার। আর সোডিয়াম ক্লোরাইডের যেহেতু দ্রবণটা তৈরি করতে বলেছে আমাকে, সেহেতু আমরা কি ধরতে পারি? সোডিয়াম ক্লোরাইড যদি বলে, তাহলে তার 1 মোলের পরিমাণ কত? এর 1 মোল সমান হচ্ছে, আমরা জানি যে সোডিয়ামের ভর হচ্ছে 23, যোগ ক্লোরিনের ভর হচ্ছে 35.5। আমরা যোগ করলে কত হচ্ছে? 58.5। তার মানে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে সেটা দিয়েই আমাদের কি হবে? সোডিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ তৈরি হবে। এখন কথা হচ্ছে, আমরা যে এই যে হিসেব করলাম, সবগুলো 1 লিটারে খুব ইজিলি আমি বের করে ফেলতে পারছি। কিন্তু যদি আমাদের এরকম থাকতো, আমরা তো সাধারণত হচ্ছে রসায়নে হিসেব করি কিভাবে? আমরা এমএল এ যাই। যেমন ধরো ওখানে বললো 250 ml দ্রবণে, 250 ml দ্রবণে যদি আমার ধরো 25 গ্রাম 25 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড মেশানো আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকলে তার ঘনমাত্রা কত? থাকলে তার ঘনমাত্রা কত? হ্যাঁ, এখন আসি এই করার জন্য, এটা করার জন্য আমরা তার ঘনমাত্রা কত লিখি আগে। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য দেখো অনেকগুলা ভ্যালু, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভ্যালু হয়ে গেল। ঐকিক নিয়মে করতে গেলে বেশ জটিল হয়ে যায়, তাই আমাদের সায়েন্টিস্ট ভদ্রলোকরা কি করলেন, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে দিলেন, যে জিনিসটা দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারি। তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে আমাদের কি হবে? মাথায় রাখবে যে
ডাব্লিউ ইজ ইকুয়াল স্যার এস আগের পেজটাই ভি একবার এম দিবেন? যাচ্ছি ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এখান থেকে আমরা একটু খেয়াল করি, এই ডাব্লিউটা হচ্ছে গিয়ে কি, গ্রামে প্রদত্ত যে কোনো ভর থাকলেই আমরা এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করব। গ্রামে প্রদত্ত ভর। এখান থেকে এস, এসটা হচ্ছে আমাদের কি হয়, সলিউবিলিটি, বা আমরা এটাকে ঘনমাত্রার যেটাই মান থাকবে সেটাকে আমরা হচ্ছে এস দিয়ে প্রকাশ করব। সলিউবিলিটি বা আমরা বলছি হচ্ছে ঘনমাত্রা। ওই যে যেটা আমরা শুরুর পেজে শিখে আসছিলাম যে এস দিয়ে আমাদের ঘনমাত্রা প্রকাশ করা হবে বইতে, এর একক কি হবে, এককটা হবে হচ্ছে ক্যাপিটাল এম, মোলার। বা একে আমরা এক হিসেবে বলতে পারি কি, খেয়াল করে দেখো এই জায়গায় দেখো 1 লিটারে 1 মোল দ্রবীভূত আছে। 2 লিটারে যদি দুই মোল থাকে তাহলে 1 লিটারে কত থাকবে, হিসেবটা অনেক সময় এরকম হয়। আমরা বলতে পারি এর এককটা হচ্ছে মোল ডিভাইডেড বাই লিটার। তার মানে দেখো 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকে। তাহলে এটারে আরো একটা হয়, মোলারকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেই মোলারের এককটা হয়ে আসে আমাদের কি, মোল পার লিটার। এটাও তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারো অনেক জায়গায় হচ্ছে মোলার না বলে এর এককটা বলে দিতে পারে মোল পার লিটার, অর্থাৎ মোলার আর মোল পার লিটার সেম কথা। হ্যাঁ, লিখেছো স্যার এই পেজে যা যা আছে? জি স্যার। ওকে, আচ্ছা। এখন আসি, দেখো তাহলে এই জায়গা থেকে আমাদের কি কি ভ্যালু ছিল, আর আমাদের ভ্যালু ছিল হচ্ছে দেখো ভি, ভি দিয়ে হয় হচ্ছে কি ভলিউম, ভি দিয়ে হয় হচ্ছে ভলিউম, যাকে আমরা বলছি হচ্ছে আয়তন। এই আয়তনটা যখন আমরা ক্যালকুলেট করব, এই আয়তনটা হবে হচ্ছে এম এল এককে। কিন্তু আমরা তো জানি হচ্ছে গিয়ে কি, আমরা জানি হচ্ছে গিয়ে যে ক্যালকুলেশন যখন করেছি 1 লিটার এককে বের করেছিলাম আমরা, যেহেতু লিটার এককে বের করেছি, আমাদের প্রদত্ত ভর দেখবে বিভিন্ন কোশ্চেনে ভরটা হচ্ছে এম এল এ দেওয়া আছে। এম এল এ দেওয়া থাকলে নিচে দেখো একটা 1000 দিয়ে ভাগ আছে, ভাগ থাকা মানেই হচ্ছে তুমি ভি এর ভ্যালু ডিরেক্ট যদি ধরো 250 ml বসালে, তার সাথে 1000 দিয়ে ভাগ করলে দেখবে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 1000 করলেই এটা হচ্ছে লিটারে কনভার্ট হয়ে যাবে, লিটার এককে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তুমি ডিরেক্ট চাইলে ভি এর ভ্যালুটা হচ্ছে এমএল এ বসাই দিবা, বসাই দিলে নিচে দেখো সূত্রে একটা 1000 আছে, এটা আমাদের কিসে কনভার্ট করে ফেলছে, লিটারে কনভার্ট করে ফেলছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে এম। এম হচ্ছে গিয়ে কি হয়, মাস। মানে আমরা জানি হচ্ছে গিয়ে কি, যে মাস হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তাহলে খেয়াল করে দেখো আগের যে কোশ্চেনটা ছিল খুব জটিল টাইপের একটু ছিল মনে হচ্ছিল দেখে, চলো আমরা এই ভ্যালুগুলাকে ডিরেক্ট হচ্ছে এখানে একটু লিখে আগে। আমার দ্রবণের পরিমাণ কত বলে দিল, দ্রবণের পরিমাণ ভি সমান বলে দিল হচ্ছে 250 ml, 250 ml। এরপরে বলেছে গ্রাম দিয়ে দেখো একটা ভর দেওয়া আছে, গ্রাম এককে প্রকাশ করা, তাহলে আমরা এখান থেকে লিখছি হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 25 গ্রাম। এবার দেখো যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা যৌগের নাম বলে দিল, তাহলে আমরা জানি এম, এম দিয়ে হচ্ছে আণবিক ভর, মুখস্থ মান Mgcl2, এটার ভর আমরা বের করতে পারি। এটা কত আসছে, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, 35.5 আছে হচ্ছে কয়টা, দুইটা। তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ক্যালকুলেট করলে দেখা যাবে এটার ভর তুমি 95 পাচ্ছ। ফাইন। আর আমাকে বের করতে বললো কি তার ঘনমাত্রা কত, দ্যাট মিনস আমাকে এই কোশ্চেনে এস ইজ ইকুয়াল টু কত হয় সেটা বের করতে বললো। তাহলে চলো আমরা ফর্মুলাটা লিখে ফেলি। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড বাই 1000। আমার বের করতে হবে এস, তাহলে একটু আর গুণ করে ফেলি। এস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে ভিএম, ভি এম। তাহলে আমরা এই জায়গা থেকে একটু ভ্যালু গুলা বসাই। আমাদের ডাব্লিউ এর ভ্যালু বলে দিয়ে দিল হচ্ছে 25 ইন্টু 1000, 1000 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু কত বলা আছে, 250 ml ইন্টু এম কত বের করলাম, 95। তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব, এস পেয়ে যাব। বলো এস কত পাচ্ছে আমরা এখান থেকে?
স্যার 1.05। ফাইন, তার মানে আমি এখান থেকে পেলাম 1.05। এর একক কি হবে? এর এককটা হবে হচ্ছে মোলার, কিংবা তোমার যদি খুব মন চায় তুমি এটার একক এভাবেও লিখতে পারো, মোল পার লিটার। তো আমরা মোলার লেখাটাই হচ্ছে উত্তম, এত বড় কিছু লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা হচ্ছে নিউ একটা ম্যাথ দেখি। কোশ্চেনটা ধরো হচ্ছে এরকম বলা আছে যে 100 ml H2SO4 দ্রবণের ঘনমাত্রা আহ আচ্ছা, ঘনমাত্রা না দিয়ে আমরা এভাবে বলতে পারি, সেমিমোলার ঘনমাত্রার সেমিমোলার ঘনমাত্রা প্রস্তুত করতে কি করবে? প্রস্তুত করতে কি করবে? ধরো কোশ্চেনটা এরকম বলা আছে, এখন তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে কি, এই যাবতীয় ডেটাগুলা যা যা আছে এখান থেকে তুমি যে ডেটাগুলা জানো এই ডেটাগুলা হচ্ছে তুলে ফেলো। তুলে দেখো যেই জিনিসটা নাই সেটাই হচ্ছে বের করতে হবে। ওকে, তার মানে আগে নিজেরা ট্রাই করো, আমি করে দিচ্ছি এরপর। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে, 4.9 এই টাইপেরই কিছু একটা ভ্যালু হবে। দেখো আমরা একটু দেখি, আমাদের এই জায়গা থেকে ফার্স্টেই ডেটা দেওয়া আছে হচ্ছে ml এ, তাহলে আমরা ভি পেলাম হচ্ছে 100 ml। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের কথা বলেছে, তার মানে M of H2SO4, এটা তোমরা অনেকবার বের করেছো, সেটা হচ্ছে কত হয়, 98। আচ্ছা, এরপর হচ্ছে বলছে সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণ মানে তার সলিউবিলিটি বা ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। তাহলে দেখো তো আর কোনো ডেটা আছে? আর কোনো ডেটা নেই। তার মানে একটা ডেটাই বাকি আছে, সেটা হচ্ছে ডাব্লিউ। তার মানে এই কোশ্চেনে আমাকে ডাব্লিউ বের করতে বলেছে। তাহলে সিম্পলি আমরা এখান থেকে ফর্মুলাটা বসায় দিতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি, ভ্যালুগুলা বসায় দেই, 0.5 টাইমস 100, তার সাথে হচ্ছে কি এম মাল্টিপ্লাই হচ্ছে, দ্যাট মিনস 98, ডিভাইডেড বাই আমাদের এখান থেকে কি থাকছে, 1000। ওকে, তাহলে ক্যালকুলেট করলে ভ্যালু আসছে কত, 4.9 না কত বললে? 4.98। 4.98 গ্রাম একক। ডাব্লিউ যেহেতু বের করেছি গ্রাম এসছে। স্যার সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এটা? স্যার। ওকে, সবাই কি করা হয়ে গিয়েছে? যারা লিখতে পারোনি, করতে স্যার, পারোনি? এইচ নাই তো, শুধু 4.9। আচ্ছা, 4.9, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সবার ডান? আমরা এবার হচ্ছে গেন, যেহেতু এই ঘনমাত্রা রিলেটেড ভ্যালু গুলা পেয়ে গেলাম, এবার চলো খুব ইজি একটা আর মজার একটা টাইপে চলে যাব। আমরা এটা হচ্ছে যাচ্ছি টাইপ 3। কারণ আমার দুইটা টাইপ শেষ, ঘনমাত্রা জানছি, শুরুতে মূলের ধারণা জানছি, ঘনমাত্রা জানলাম, এবার জানবো আমরা হচ্ছে গেন কি, শতকরা সংযুতি। তাহলে এবার হচ্ছে আমাদের বলা যায় টাইপ 3। টাইপ 3 এটাকে আমরা বলছি হচ্ছে যে শতকরা সংযুতি। ওকে, তাহলে শতকরা সংযুতির ব্যাপারটা একটু হিসেব করি ফার্স্টে। যেমন ধরো তোমাকে বললো যে সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুতি বের করো। শতকরা সংযুতি মানে হচ্ছে 100%-এর মধ্যে কোনো একটা যৌগের মৌলগুলো কত
পরিমাণে আছে। যেমন ধরো আমরা বললাম যে সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুতি, শতকরা সংযুতি। ওকে, তাহলে ফার্স্টে আসি, আমার এই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করে ফেলতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর এম অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু কত আসছে একটু খেয়াল করি। যে সোডিয়ামের ভর হচ্ছে আমাদের ছিল 23, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, 35.5, টোটালটা মিলে ক্যালকুলেট করলে হয় হচ্ছে 58.5। এখন দেখো আমরা যদি এটাকে গ্রামে একটু প্রকাশ করব, মানে হচ্ছে গ্রাম ধরে প্রকাশ করে যদি বলি যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে কতটুকু স্যার? 23 গ্রাম। যেহেতু আগেরটাও আমরা এটাও গ্রামে প্রকাশ করেছি, তাহলে এর আন্ডারে যা থাকবে সেও গ্রামে থাকবে। এটা কি স্যার ক্লিয়ার কিনা বলো তো? সবাই কি বুঝতে পেরেছি? স্যার এখানে 23 গ্রাম কিভাবে আসছে? এই যে সোডিয়ামের ভর 23, আচ্ছা, সোডিয়ামের ভর 23 আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তাহলে টোটালটা মিলে হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 58.5 গ্রাম, আর তার মধ্যে আমার সোডিয়াম আছে কতটুকু? 23 গ্রাম না? জি স্যার, বুঝছি বুঝছি। এটাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব? 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে 23 ডিভাইডেড বাই 58.5। আর আমাদের বের করতে হবে কি, যেহেতু শতকরা সংযুতি বের করছে, আমাদের 100-এ বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে কতটুকু? 23 ইন্টু 100 ডিভাইডেড বাই 58.5। তাহলে কত আসে বলো তো এখান থেকে ভ্যালু? 39.32। 39.32। এখন দেখো, এটা কিন্তু আমরা যেহেতু 100-তে বের করে ফেলেছি, এখানে তুমি লিখলে হচ্ছে গ্রাম আকারে, কিন্তু উত্তর যখন লিখবে তখন কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের পার্সেন্টেজে লিখতে হবে, যেহেতু আমরা 100-তে বের করে ফেলেছি। এখন আসো সিমিলার ভাবে আমরা ক্লোরিন বের করলাম, তার মানে এই সোডিয়াম বের করলাম, আমাদের এবার বের করতে হবে হচ্ছে ক্লোরিনের পরিমাণ কত। তাহলে আমরা আবার সিমিলার ওয়েতে করতে পারি। 58.5 গ্রাম NaCl এ, NaCl এ ক্লোরিন আছে, ক্লোরিন আছে কতটুকু? ক্লোরিন আছে হচ্ছে 35.5 গ্রাম। 35.5 গ্রাম। গুড। এখন আসি 100 গ্রামে, 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন আছে কতটুকু? 35.5 ইন্টু 100 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 58.5 গ্রাম। তাহলে আমাদের ভ্যালু কত হচ্ছে স্যার? 60.68। 68.68। না, 60.68। 60.68। ওকে, হুম। তাহলে আমাদের এখান থেকে খেয়াল করে দেখো তো আনসার কি হচ্ছে। এটার আনসারটা হবে হচ্ছে এরকম, যে সোডিয়াম সমান 39.32% এবং আমাদের কি হচ্ছে, ক্লোরিন ইজ ইকুয়াল 60.68%। এই যে আমি পার্সেন্টে বের করে দেখালাম যে 100%-এর মধ্যে টোটাল কত পার্সেন্ট সোডিয়াম আছে, কত পার্সেন্ট ক্লোরিন আছে, এটাই হচ্ছে তাদের শতকরা সংযুতি। স্যার পয়েন্ট। এখানে তো আমরা হচ্ছে গিয়ে একটার বের করে মানে হচ্ছে গিয়ে শুধু সোডিয়ামেরটা বের করছি। বের করার পর ক্লোরিনেরটা আমরা হচ্ছে গিয়ে 100 থেকে সোডিয়াম বিয়োগ দিলেই তো বের হয়ে যেত না? হ্যাঁ, সেটা করেও বের করা যেত, কিন্তু এই যৌগে তো আমার দুইটা মৌল মাত্র।
যেই যৌগে একাধিক মৌল আছে সেরকম একটা যৌগ যদি হয়, যেমন ধরো এর পরেরই একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি, এটা যদি করা হয়ে যায় তাহলে আমরা নেক্সট কোশ্চেনে কি যেতে পারি? জি স্যার। ফাইন। ধরো এইবার না তোমাকে স্যার, বললো, আচ্ছা নাও শেষ করো, এটা শেষ করো, তারপরে আমি নেক্সট কোশ্চেনটা একটু যাই। স্যার শেষ। ওকে, ধরো এই কোশ্চেনে বললো ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল যেটার মানে হচ্ছে কপার সালফেট ডট 5 অণু পানি, এর শতকরা সংযুতি নির্ণয় করো। এবার এটা করার ট্রাই করো তো। তুতে, ইয়েস। এর বাংলা, খাস বাংলা নাম হচ্ছে তুতে। হুম, ওকে, তার মানে আমার শুরুর কাজটা কি স্যার? শুরুর কাজটা কিন্তু এর আণবিক ভরটা বের করে ফেলতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এম অফ কপার সালফেট ডট 5H2O ইজ ইকুয়াল কত হচ্ছে? প্রথমে কপারের ভর 63.5 যোগ সালফারের ভর 32 যোগ অক্সিজেনের ভর 16, আছে কয়টা? 4টা, যোগ 5 × 5 অণু পানি আছে। 1 অণু পানির ক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে কি, দেখো হাইড্রোজেন আছে হচ্ছে, হাইড্রোজেনের ভর 1 আছে হচ্ছে 2টা প্লাস 16। তাহলে টোটালটা মিলে ক্যালকুলেট করলে তোমরা দেখবে এর ভর আসছে হচ্ছে 249.5। এখন এখান থেকে আমরা একটু হিসেব করি, দেখো তো, 249.5 গ্রাম তুতেতে বা ব্লু ভিট্রিয়লে, বা তুমি পুরা যৌগ লিখতে পারো, আমি অলসতাই একেবারে সবচেয়ে ছোটটা লিখলাম। তুতেতে কপার আছে কতটুকু? কপার আছে কতটুকু স্যার? 63.5 গ্রাম। সুতরাং আমাদের কি হচ্ছে, 100 গ্রাম তুতেতে কপার আছে কতটুকু হচ্ছে, ইকুয়াল আমরা লিখতে পারি 63.5 টাইমস 100 ডিভাইডেড বাই আমাদের থাকছে হচ্ছে 249.5। এটা ক্যালকুলেট করলে ভ্যালু চলে আসবে। এখন আসি এই জায়গার যে ব্যাপারটা, হ্যাঁ, সালফারেরটাও তোমরা সিমিলারলি বের করতে পারবে। ঝামেলাটা হবে কোথায় দেখো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা একটু হিসেবটা আমি বলে দিচ্ছি, মাঝখানে সালফার তোমরা করবে, তারপর হচ্ছে গিয়ে হাইড্রোজেনও তোমরা করবে, আমি জাস্ট হচ্ছে অক্সিজেনের হিসাবটা বলে দেই। 249.5 গ্রাম তুতেতে, তুতেতে অক্সিজেন আছে কতটুকু খেয়াল করে দেখো। এই যে শুরুর অংশে, এই অংশে অক্সিজেন আছে কয়টা? 4টা। আর দ্বিতীয়ত এই যে যে অক্সিজেন, তার আগে দেখো একটা 5 দিয়ে গুণ আছে, তার মানে এই এখানে অক্সিজেন আছে হচ্ছে 5টা। টোটাল অক্সিজেন আছে কয়টা স্যার? 9টা। এক্স্যাক্টলি। তাহলে টোটাল এই যৌগের মধ্যে মোট অক্সিজেনের ভর কত গ্রাম? 16 × 9। 16 × 9। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি হচ্ছে 100 গ্রাম তুতেতে অক্সিজেন আছে 16 × 9 × 100 ডিভাইডেড বাই আমাদের এখান থেকে হচ্ছে 249.5। স্যার 9 কিভাবে? কারণ এই যে আবারও বলতেছি, দেখো একটু কনসেন্ট্রেশন রাখবে মাঝে মাঝে। এখানে আমাদের অক্সিজেন আছে কয়টা স্যার? 4টা। 4টা। আর এই জায়গায় অক্সিজেন আছে কয়টা স্যার? 5টা। 5টা। তাহলে টোটাল দেখো, এই দুইটা অক্সিজেন তো ভিন্ন, টোটাল মিলে অক্সিজেন আছে হচ্ছে 9টা।
এক্স্যাক্টলি, এর জন্য আমরা হচ্ছে 9 দিয়ে গুণ দিলাম। তাহলে চাইলে তুমি এটার পুরা ভর একবারে পুরা ভরটাও বসাতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে তোমরা কি বের করবে? তোমরা সালফারেরও শতকরা সংযুতি বের করে ফেলবে, হাইড্রোজেনেরও শতকরা সংযুতি বের করবে। এখন দেখো, জাহারার যে কোশ্চেনটা ছিল, স্যার একটা বের করে বাকিটা তো আমি 100 থেকে বিয়োগ দিলে হচ্ছে, খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু আমাদের কয় টাইপের মৌল আছে। কপার একটা, তারপরে হচ্ছে সালফার একটা, তারপরে হচ্ছে অক্সিজেন একটা টাইপ, তারপরে আমার আছে হচ্ছে গিয়ে কি হাইড্রোজেন। এই জন্য প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে নিলে একেবারে কাটার কোনো সুযোগ থাকে না নাম্বার। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছি যাহারা? তাহলে সবাই একটু বাকিগুলা কমপ্লিট করো, কমপ্লিট করে আমাকে একটু আনসার বলবে যে কপার সালফেট পুরা যৌগের মধ্যে আমাদের কোনটার কি পার্সেন্টেজ আছে। কপার আছে, সালফার আছে, তারপরে হচ্ছে অক্সিজেন আছে, এন্ড ফাইনালি হচ্ছে হাইড্রোজেন আছে। কারো কি সবগুলো করা হয়ে গেছে? স্যার আমার হয়েছে কপারের ভ্যালুটা বলো স্যার। 25.45। 25.45%, ফাইন। এবার বলো আমাকে সালফারের ভ্যালু কত আসছে? 12.82। 12.82%। অক্সিজেনের ভ্যালু কত এসছে? 25.65। আমি কত যদি স্যার? 25.65। 25.65। আমরা একটু মনে হচ্ছে মিস্টেক করছো কোথাও। 25.65। আর হাইড্রোজেনের পার্সেন্টেজ কত এসছে? 57.71। হ্যাঁ, আনাস একটু জোরে বলো স্যার, আমি একটু বুঝিনি। স্যার অক্সিজেন হচ্ছে একজন একজন করে বলো। ওকে স্যার, তাহলে অক্সিজেনের ভ্যালুটা কত আসলো? ফিফটি স্যার সেভেন 57.71। 71। ওকে, 57.71%। হাইড্রোজেনের ভ্যালুটা কত আসতেছে স্যার? স্যার 12.82। 12.82। এখন স্যার সবাই একটু খেয়াল করে দেখবে, এই সবগুলা যোগ করলে যদি তুমি কি পাও, 100 বা 100-এর কাছাকাছি ভ্যালু পাও, তাহলে বুঝবে হচ্ছে তোমার ম্যাথটা সঠিক হয়েছে। ওকে, সবাই কি করেছো? স্যার একটা ভুল হয়েছে স্যার। স্যার সালফারেরটা 12.82 আর হাইড্রোজেনটা স্যার 4 আসছে। আচ্ছা আচ্ছা, সালফারেরটা তাহলে তোমাদের আসছে হচ্ছে কত? আবার একটু কষ্ট করে তাহলে বলো, সালফারের কত আসলো? ছোট্ট একটা ক্যালকুলেশন করতে পারবে? তোমাদের অপেক্ষায় বসে আছি। 12.82। সালফার হচ্ছে 12.82%। আগে তো এটাই ছিল মনে হয়। আচ্ছা, আর হাইড্রোজেন কত এসছে? 4 স্যার।
4। স্যার 0. হাইড্রোজেনের কত এসছে? 0.80. হাইড্রোজেনের ভর কত নিয়েছো স্যার? 2. দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমার ভর কিন্তু হচ্ছে 10। এখানে কয়টা? দেখো, 2টা হাইড্রোজেন, তার সাথে আগে 5 দিয়ে গুণ আছে, 10 হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা শতকরা সংযুতি যদি বের করতে চাই ক্যালকুলেশনে, তাহলে হাইড্রোজেন ইকুয়াল টু আসছে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 249 স্যার পয়েন্ট এখানে 4.008 আসে। 4.008 8, হ্যাঁ। পার্সেন্ট। এবার সবগুলা যোগ করে দেখো 100 আসলো কিনা। যদি 100 আসে তাহলে বুঝবা হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথটা ঠিক হয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা হচ্ছে গেন কি করতে পেরেছি, আশা করি ধরতে পেরেছি। টোটাল যোগ করলে একজন বলল হচ্ছে 99.988। কোনো সমস্যা নেই, সবগুলা মিলে দেখো আমাদের খুব কাছাকাছি একটা ভ্যালু আসলো, যেটা হচ্ছে 99.988। এটা বলা যায় হচ্ছে গেন 100%-এর মতোই সবগুলা যোগ করে দেখলে। আচ্ছা, তাহলে আশা করি এই টাইপের শতকরা সংযুতি যে কোনো যদি যৌগের শতকরা সংযুতি আসে সেই ক্ষেত্রে হচ্ছে খুব ইজিলি তোমরা করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী পার্টের মধ্যে যাই। পরবর্তী পার্টের মধ্যে আমাদের কি হচ্ছে, ধরো উল্টা ভ্যালুটা দেওয়া আছে। উল্টা ভ্যালুটা দেওয়া আছে কিভাবে? ধরো বলে দিল হচ্ছে কোনো যৌগে, কোনো একটি যৌগে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 11.11% এবং অক্সিজেন ইজ ইকুয়াল টু 88.89%, এবং যৌগটির আণবিক ভর, যৌগটির আণবিক ভর 18। এরপরে বললো যৌগটি শনাক্ত করো। এরপরে বললো হচ্ছে যৌগটি শনাক্ত করো। আচ্ছা, এই ক্ষেত্রে এই টাইপের ম্যাথ গুলা দেখো আগের থেকেই হচ্ছে গেন উল্টা ম্যাথটা, যে আগে যৌগ দেওয়া ছিল আমরা শতকরা সংযুতি বের করেছি, এবার শতকরা সংযুতি দেওয়া আছে আমাদের যৌগটি নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, আচ্ছা, যদি এরকম টাইপ হয় এই ক্ষেত্রে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে এই যতগুলা পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ গুলা যোগ করে দেখতে হবে 100% হয় কিনা। যদি 100% হয় তাহলে এই যৌগের মধ্যে লুকায়িত কোনো মৌল নেই। যদি 100% না হয়, ধরো 2% 3%ও যদি কম হয়, তাহলে বুঝতে হবে যৌগে কোনো একটা লুকায়িত মৌল আছে, ওই মৌলটাকে আমাদের শনাক্ত করতে হবে। আর শনাক্ত করতে গিয়ে আমাদের তখন এই কোশ্চেনটা পুরোটা পড়ে দেখতে হবে, কোনো হিন্টস লুকায় থাকবে, ওই হিন্টস থেকে হচ্ছে শনাক্ত করতে হয়। তো আগে আমরা বেসিক প্রসেসটা শিখি, তারপরে হচ্ছে আমরা ওই শনাক্তকারী অবস্থায় চলে যাব। এখন দেখবে এই দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন যদি তুমি ভ্যালু যোগ করো, ভ্যালু যোগ করলে তখন 100% হয়ে যাবে। যদি 100% হয়ে যায় তার মানে হচ্ছে আমাদের কি আছে, এর মধ্যে লুকায়িত কোনো মৌল নেই। তাহলে এগুলাকে আমরা কিভাবে হিসেব করতে পারি? চলো সলিউশনের দিকে আমরা আগাই। আমাদের এইটার ক্ষেত্রে সলিউশনটা হবে হচ্ছে কিরকম, প্রথম কাজ আমি যেই যেই স্টেপ গুলা বলে দিব সেই সেই স্টেপ গুলা খুব ভালো মতন ফলো করতে হবে এবং বাংলা কথায় লিখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে শতকরা সংযুতিগুলোকে, বাংলা কথা এটা লিখতে হবে কিন্তু স্যার খাতায়, শতকরা সংযুতিগুলোকে পরমাণু দিয়ে ভাগ করা লাগবে। তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাদের নিজ নিজ
পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। ফাইন, ফার্স্ট হচ্ছে এটা। তাহলে এখন একটু খেয়াল করে দেখি তো স্যার, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 11.11%টা লিখবো না, তাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। অক্সিজেনের ক্ষেত্রে এই শতকরা সংযুতিটা দেওয়া আছে হচ্ছে কত? 88.89 ডিভাইডেড বাই পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে দেখো তো, ক্যালকুলেশন করলে এটাই আমি পাবো কত? 11.11। আর এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করলে দেখবা ভ্যালু আসছে 5.56। এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে কি, প্রাপ্ত ভাগফলগুলোকে, প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগফল গুলোকে অপেক্ষাকৃত ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। অপেক্ষাকৃত ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। তাহলে একটু খেয়াল করে দেখো স্যার, আমরা এখান থেকে কি পাচ্ছি? আমাদের এই যে যে দুইটা ভাগফল ছিল, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 5.56। যদি দুইটা সেম ভ্যালু থাকতো, যে কোনো একটা দিয়ে ভাগ করলেই হচ্ছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা আগে পেলাম ভ্যালু হচ্ছে 11.11 ডিভাইডেড বাই ক্ষুদ্রতম ভাগফল ছিল হচ্ছে 5.56। এবং অক্সিজেনের ভর ছিল, এই ভাগফল ছিল কত? 5.56। তাকেও আমরা 5.56 দিয়ে ভাগ করছি, 5.56। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে 2, এই জায়গা থেকে ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে 1। তাহলে আমাদের সেকেন্ড স্টেপটা ডান। এখন আমরা বলবো, সুতরাং হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এই ক্ষেত্রে সাধারণত মাথায় রাখবা শুরুর দিকে আমরা ধাতু লিখি, পরের দিকে হচ্ছে অধাতুর কথা লিখি। ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ায় কি? 2:1। তার মানে এই যৌগের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। এই যে যেই যৌগের যেই অনুপাত, অনুপাত নিয়ে যদি আমরা যৌগের সংকেতটা লিখি, সেই সংকেতকে বলা হয় হচ্ছে ওই যৌগের স্থূল সংকেত। কি বলা হচ্ছে? ওই যৌগের স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেতটা আমাদের কি দাঁড়াচ্ছে? স্থূল সংকেত ইজ ইকুয়াল টু হবে H2। এই যে দেখো, হাইড্রোজেনের জন্য 2, তাই H2, অক্সিজেনের জন্য 1, 1। তাহলে 1টা লেখা লাগে না, আমরা লিখলাম না। আমরা দেখো স্থূল সংকেত স্যার, পেয়েছি, কিন্তু আণবিক সংকেত আমরা স্যার, এখন পাইনি। হ্যাঁ স্যার বলো। স্যার এখানে কি দশমিক সংখ্যা আসলে কি পূর্ণ সংখ্যায় ধরে নিতে হবে? ওইটা আমরা পরে আসতেছি, ওই টাইপের একটা কোশ্চেনে যাব। ধরো আমার 1.001 আসছে বা 002 আসছে, সেই ক্ষেত্রে তুমি পূর্ণ সংখ্যাটাই হচ্ছে গিয়ে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এবার আমাদের কি বের করতে হবে? এবারের স্টেপটা হচ্ছে আণবিক সংকেত বের করা। তাহলে আণবিক সংকেত বের করার জন্য আমরা কি করতে পারি দেখো, আমরা লিখব যে আমরা জানি, আমরা জানি আণবিক সংকেত, আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত। এর সাথে আমাদের কি হবে? স্থূল সংকেতের পাশে একটা এন, এই এন এর মানটা এখন বের করতে হবে। তাহলে এন এর মান বের করার জন্য আমরা কি উপায় নিতে পারি? তাহলে আমরা লিখছি, এখন এন সমান, এখন এন সমান হবে হচ্ছে গিয়ে কি, আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে? স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। তাহলে এখন একটু খেয়াল করে দেখি তো, আমাদের আণবিক ভর কোশ্চেনে কত বলে দিল? আণবিক ভর কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে 18। এই জায়গায় খেয়াল করে দেখো। তাহলে আমরা এই জায়গা থেকে চাইলেই ডিরেক্ট আণবিক ভরের ভ্যালু 18 বসালাম, ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতটা আমরা কি পেয়েছিলাম? H2O।
তাহলে H2 মানে হচ্ছে 1 × 2 প্লাস ও, দ্যাট মিনস হচ্ছে 16। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখবো 18 ÷ 18, তার মানে আমাদের এখান থেকে কত আসছে 1। তাহলে সুতরাং আমরা কি এখান থেকে লিখতে পারি যে সুতরাং আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত, আণবিক সংকেত ইজ ইকুয়াল H2O, এই 1টা বসায় দিলাম, 1 দিয়ে গুণ করলে উভয়ই সেম থেকে যায়, H2O। তাহলে আমাদের কি হচ্ছে, অর্থাৎ এবার আমি বলতে পারি আণবিক সংকেত বের না করে কিন্তু যৌগ বলা যাবে না। যদিও এটার ক্ষেত্রে সেম হয়েছে, আমরা পরবর্তী একটা ম্যাথের মধ্যেই দেখবো যে জিনিসটা সেম হয় না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি হচ্ছে যে সুতরাং যৌগটি যৌগটি পানি। দেখলে আমরা তাহলে কি করতে পারলাম, আমরা হচ্ছে যৌগটা শনাক্ত করে ফেলতে পারলাম। সবাই কি ক্লিয়ার হতে পেরেছি? খুব ইজি একটা ম্যাথ, জাস্ট স্টেপ গুলো ফলো করলে ইজিলি হচ্ছে বের হয়ে চলে আসে। সবার কি এটা করা হয়ে গিয়েছে? জি স্যার। ওকে, ফাইন। সবার যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটার মধ্যে হচ্ছে যেতে চাই। ধরো এইবার আমরা হচ্ছে কেন ওই একটু স্পেশাল টাইপে চলে যাচ্ছি, যেটাকে বললো একটি হাইড্রোকার্বনে, একটি হাইড্রোকার্বনে কার্বন ইজ ইকুয়াল 92.307%। তার সাথে বলল যৌগটির বাষ্প ঘনত্ব, যৌগটির বাষ্প ঘনত্ব 39। এবার বলল যৌগটি শনাক্ত করো। এখন দেখো যৌগটি শনাক্ত করো। ওকে, ফাইন। তাহলে স্যার আমরা একটু খেয়াল করে দেখি, এই অঙ্কটা করার জন্য এবার শুরুতে আমাদের কিছু বাংলা কথা লিখে নিতে হবে। বাংলা কথাটা আমাদের কি হচ্ছে, এটা আমার বলতে হবে দেখো এখানে শুধুমাত্র 92.307% আসছে, কিন্তু এটাই কি দেয়নি, এটাই হচ্ছে অপর যে মৌলটা হওয়ার কথা সেই কথাটা না বলেনি। তাহলে যেহেতু বলেনি তাহলে আমরা এখান থেকে কি বলবো, প্রথমে লিখবো যেহেতু, এই যে দেখো একটা হিন্টস দেওয়া আছে হাইড্রোকার্বন, তাহলে আমরা বলবো যেহেতু যৌগটি একটি হাইড্রোকার্বন, যৌগটি একটি হাইড্রোকার্বন, কমা কার্বন ব্যতীত অপর মৌলটি হবে হাইড্রোজেন, কার্বন ব্যতীত অপর মৌল হবে হাইড্রোজেন। এবার তাহলে হাইড্রোজেনের শতকরা সংযোজিতা একটু বের করি। সুতরাং হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 100 মাইনাস এই কার্বনের শতকরা সংযুতি, দ্যাট মিনস 92.307%। ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা আসবে 7.692%। ফাইন। তাহলে আমরা যদি এরকম একটা ভ্যালু পাই, এরকম ভ্যালু পাওয়ার মানে দেখো আমার কাছে কার্বন হাইড্রোজেন দুইজনেরই শতকরা সংযুতি আমি পেয়ে গেলাম। তাহলে যদি পেয়ে যাই আবার সে আমরা পূর্বের স্টেপে আগাইতে থাকবো। তাহলে পূর্বের স্টেপে 1 নাম্বার স্টেপটা ছিল আমি বাংলা কথা লিখছি না, বাট তোমাদের মাস্ট 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 এই বাংলা কথাটা লিখতে হবে, না হলে নাম্বার হচ্ছে একটু কমে যেতে পারে। তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে আমরা ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 92.307%, পার্সেন্টেজ লেখার দরকার নেই, ডিভাইডেড বাই কার্বনের ভর হচ্ছে 12। আর আমাদের এখান থেকে কি হচ্ছে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ভ্যালুটা পাচ্ছি হচ্ছে কত 7.692 ডিভাইডেড বাই আমাদের থাকছে হচ্ছে 1।
ক্যালকুলেট করলে দেখবে এখান থেকে আমাদের আসবে হচ্ছে 7.692, এখান থেকেও আমার ভ্যালু আসবে হচ্ছে 7.692। ফাইন। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে যদি চলে যাই, সেটা আমরা কি করব, অপেক্ষাকৃত ক্ষুদ্রতম ভ্যালু দিয়ে দুজনকেই ভাগ করতে হবে। এখন দেখো দুইটা ভ্যালুই সেম, তাহলে আমরা এই সেম ভ্যালু দিয়ে ভাগ করছি। তাহলে খেয়াল করে দেখো, কার্বন ইজ ইকুয়াল টু হচ্ছে 7.692 ডিভাইডেড বাই, আমরা বলছি 7.692, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 1। সিমিলারলি হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালু ছিল হচ্ছে 7.692 ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে 7.692, এটার ভ্যালু আসছে হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এই জায়গা থেকে কি বের করতে পারি, কার্বন ইস টু হাইড্রোজেন, হাইড্রোকার্বনের ক্ষেত্রে সাধারণত কার্বনকে একটু আগে লিখতে হয়। আচ্ছা, তাহলে কার্বন ইস টু হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1:1। তাহলে আমাদের স্থূল সংকেতটা কি আসতেছে স্যার, স্থূল সংকেত আসছে হচ্ছে যে সিএইচ। এখন আমাদের কি হবে, আবার আমরা জানি, আমরা লিখলাম যা, মানে আমরা জানি কি হচ্ছে আণবিক সংকেত কি হবে, আণবিক সংকেতটা হবে হচ্ছে স্থূল সংকেত ডিভাইডেড বাই, তাহলে আমরা একটু লিখি, আণবিক সংকেত সমান, আণবিক সংকেত সমান আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে সিএইচ, এর পাশে হচ্ছে একটা এন। এইবার আসি, এই এন এর ভ্যালু বের করতে গেলে আমাদের কি লাগবে, এই কথাটা আমি একটু লিখছি, এন এর ভ্যালুর কথাটা একটু পুরাটা লিখতে হবে। এন এর ভ্যালু হচ্ছে, আমরা জানি আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। আবার লিখলাম আমি এই কথাটা, এর পরবর্তীতে তোমরা একটু মনে রাখবে, এখানে আমি আর লিখবো না, এটা আমি ডিরেক্ট হচ্ছে ভ্যালু বসায় দিব। হ্যাঁ, সংকেতের ভর। এখন কথা হচ্ছে স্যার, আমাদের কোশ্চেনে কিন্তু কোনো আণবিক ভর দেওয়া নেই, আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে বাষ্প ঘনত্ব। মাথায় রাখবে, বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের সম্পর্ক কি, আমরা বলতে পারি আণবিক ভর মানে হচ্ছে বাষ্প ঘনত্বের সাথে 2 দিয়ে গুণ করলেই আণবিক ভর চলে আসে। তাহলে আমাদের কি হচ্ছে, বাষ্প ঘনত্ব আণবিক ভরের জায়গায় আমি লিখলাম *2, আর ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে স্থূল সংকেতের ভর। তাহলে আমাদের কি হচ্ছে স্থূল সংকেতের ভর। তাহলে আমরা এখান থেকে ভ্যালু কি কি পাচ্ছি, দেখো বাষ্প ঘনত্ব এখানে দেওয়া ছিল আমাদের কত, 39। তাহলে আমরা এই জায়গা থেকে লিখি 39 ইন্টু 2 ডিভাইডেড বাই, আমাদের স্থূল সংকেতের ভর কত ছিল, স্থূল সংকেতটা কি সিএইচ, এই যে স্থূল সংকেত সিএইচ। তাহলে সি, কার্বনের ভর হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে 1। ক্যালকুলেট করলে আমার উপরে থাকবে 78 আর নিচে থাকবে হচ্ছে 13। ক্যালকুলেট করলে দেখবে আসতেছে হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং আণবিক সংকেত, আণবিক সংকেত, খেয়াল করছো আগেরটা যেরকম মিলে গেছিল এটা কিন্তু ওভাবে মিলেনি। এখানে আমাদের কি আছে, এন এর ভ্যালু আসলে হচ্ছে একটা ডিফারেন্ট ভ্যালু, সিএইচ এর সাথে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি হচ্ছে 6। তার মানে আমরা বলতে পারি এই যৌগটা হচ্ছে C6H6, অর্থাৎ এটা হচ্ছে কার সংকেত, এটা হচ্ছে বেনজিনের সংকেত। তাহলে এটা হচ্ছে কি, অর্থাৎ তুমি নিচে গিয়ে লিখতে পারো, অর্থাৎ যৌগটি হচ্ছে বেনজিন। স্যার বেনজিন যদি না লিখি তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা নেই, তুমি জাস্ট এইটুকুও যদি বের করতে পারো C6H6, তাহলেও হচ্ছে আমার অঙ্কটা ডান হয়ে যাবে। সবার কি করা হয়ে গিয়েছে? জি স্যার। জি স্যার, হয়েছে। আচ্ছা, স্যার তাহলে কালকে তো পরীক্ষা হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার এখানে হচ্ছে কিনা আমরা লাস্ট একটা পার্টের কথা একটু বলে দিই। আচ্ছা, এই কোশ্চেনটার থেকে একটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, যে কোশ্চেনটা আমি করাই দিব না, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট, এবং জেনে রেখো ওইটাই হচ্ছে পরীক্ষা আসবে। সেটা হচ্ছে কি, যে একটি জৈব যৌগে, একটি জৈব যৌগে কার্বন ইজ ইকুয়াল টু 40%, হাইড্রোজেন ইকুয়াল টু 6.67%,
বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব 180, যৌগটি শনাক্ত করো। মাথায় রাখবে, হিন্টস দিয়ে দিচ্ছি আমি, এই টাইপের কোশ্চেন আসলে মাথায় রাখবে জৈব যৌগ যদি বলে সেই ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের সাথে পরবর্তীতে যদি কোনো মৌল আসে সেটা হতে হবে অক্সিজেন। তাহলে তোমরা নিচেই যে যে বাংলা কথাটা লিখছিলে এরকম এই পাশে যেরকম লিখলে, যেহেতু যৌগটি একটি জৈব যৌগ, কার্বন হাইড্রোজেন ব্যতীত অপর মৌল হবে অক্সিজেন, এরপরে বের করে নিয়ে বাকি সেই আগের প্রসেসে পুরাটা করে ফেলতে পারবে। স্যার কোশ্চেনটা সবাই একটু লিখে নাও। লিখে নিয়েছো স্যার? জি স্যার। ওকে, এটা তাহলে বাসায় ট্রাই করবে। এইবার আসি আমরা এই টাইপের লাস্ট একটা ম্যাথের পার্ট হচ্ছে কিনা আমি দেখাই দিব। সেটা হচ্ছে কোশ্চেনটা বলল একটি অক্সাইড যৌগে, একটি অক্সাইড যৌগে অ্যালুমিনিয়াম সমান 52.94%। ওকে, আণবিক ভর বলে দিল হচ্ছে, আণবিক ভর ইজ ইকুয়াল টু 102। বললো যৌগটা শনাক্ত করো। তাহলে দেখো এই যৌগেও আমাদের কি আছে, একটাই পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে অপরটা খুঁজে বের করতে হবে। যেহেতু যৌগের মধ্যে বলা আছে অক্সাইড যৌগ, তাই আমরা কি করব, আমরা হচ্ছে বুঝতেই পারতেছি যে অপর মৌলটা হবে অক্সিজেন। তাহলে আমরা ওই বাংলা কথাটা লিখে নিব আবার, যে যেহেতু যৌগটি একটি অক্সাইড যৌগ, তাই অ্যালুমিনিয়াম ব্যতীত অপর মৌলটি হবে হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি কি হবে, অক্সিজেন ইজ ইকুয়াল টু 100 মাইনাস 52.94%। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে ভ্যালু পাচ্ছি কত, আমরা ভ্যালু পাবো হচ্ছে 47.06। আমরা পেলাম হচ্ছে 47.06%। এখন স্যার আমরা আবার সেই প্রিভিয়াস প্রসেসে যাই। তাহলে প্রিভিয়াস প্রসেসে কি হবে, অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল 52.94 ডিভাইডেড বাই আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যালুমিনিয়ামের ভর কত, 27। আচ্ছা, আর অক্সিজেনের ক্ষেত্রে তুমি যদি হিসেব করো তাহলে আমাদের এখান থেকে ভ্যালু হবে হচ্ছে 47.06 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 16। তাহলে স্যার আমাকে একটু ক্যালকুলেট করে এক্সাক্ট, এটার কিন্তু দশমিকের পর, প্রথম ক্ষেত্রে কিন্তু দশমিকের পর এক্সাক্ট ভ্যালুগুলো বলতে হবে। স্যার এখানে কত আসে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে? 1.96 মানে কি 2? 1.96, ফাইন। আর অক্সিজেনের ক্ষেত্রে কত এসছে স্যার? দেখতেছি। 2.94,125। 2.941, আচ্ছা 2.94 পর্যন্ত রেখে দিলাম। এখন আসি সেকেন্ড স্টেপে, আমাদের কাজ কি হচ্ছে, অপেক্ষাকৃত ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করে ফেলতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা দেখলাম হচ্ছে 1.96 ডিভাইডেড বাই 1.96 করলাম, আমাদের ভ্যালু আসলো 1। অক্সিজেনের ক্ষেত্রে যদি তুমি 2.94 কে 1.96 দিয়ে ভাগ করো, ভ্যালুটা আসবে 1.5। তাহলে খেয়াল করে দেখো, এইবার কিন্তু আমাদের স্থূল সংকেতের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইস্টু অক্সিজেন আসবে হচ্ছে 1:1.5। আমরা কিন্তু কখনো দেখিনি যোজনী কি হয়, যোজনী কখনো ভগ্নাংশ হয়। যেহেতু যোজনী ভগ্নাংশ হতে পারে না, আমি এরকম রাখলে স্থূল সংকেতেও কিন্তু আমরা ভগ্নাংশ দিতে পারছি না, তখন এদেরকে ক্ষুদ্রতম যেই সংখ্যা দ্বারা উভয়কে গুণ করলে দুটোই পূর্ণ সংখ্যা আসবে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 1 দিয়ে গুণ করলে তো সেম থেকে যায়, 2 দিয়ে গুণ করে দেখি। 2 দিয়ে গুণ করলে মানে উভয়ের সাথেই 2 দিয়ে গুণ করব, এর সাথেও 2 দিয়ে গুণ, এর সাথেও 2 দিয়ে গুণ, একেবারে ক্ষুদ্রতম সংখ্যা থেকে গুণ করা শুরু করছি। তাহলে আমাদের ভ্যালু কত আসছে, 2:3। 3।
যদি এমন হতো, এমন একটা ভ্যালু আসলো যেখানে আমি এই 2 দিয়ে গুণ গুণ করলেও পূর্ণ সংখ্যা আসছে না, তখন আমি 3 দিয়ে গুণ করে দেখতাম পূর্ণ সংখ্যা আসে কিনা। যদি 3 দিয়েও না আসতো তাহলে 4 দিয়ে গুণ করে দেখতাম। 4 পর্যন্ত যাওয়া লাগে না, হাইয়েস্ট 3 দিয়ে গুণ করা লাগতে পারে। তাতে হচ্ছে গিয়ে আমাদের কি হয়ে যাবে, পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে দেখো স্থূল সংকেত আমাদের কি হচ্ছে, সিম্পলি আমরা এখান থেকে বলতে পারি স্থূল সংকেতটা হবে হচ্ছে Al2O3। এরপর আবার আমরা পূর্বের প্রসেসে কি করে ফেলতে পারি, যৌগটা শনাক্ত করে ফেলতে পারি। এটাই একটু ডিফারেন্ট কেস ছিল। সবাই কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, তাহলে বাকিটুকু শেষ করে ফেলো এই ম্যাথটার। স্যার আরেকটু করে দিয়ে যাবেন?